জি মিস। ওকে, আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কোথায় শেষ করেছিলাম? সরকারি ভূমিকা শেষ করেছিলাম। আচ্ছা তাহলে আমাদের 4 নম্বর আচ্ছা ঠিক আছে, 4 নম্বর শেষ করেছিলাম। এখানে ম্যাম আজকে পড়বো হচ্ছে মুনাফা অর্জন। ওকে। আচ্ছা আমরা যে কয়েকটা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, আমরা কয়টা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি? 4টি। কয়টি? 4টা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা আমরা মূলত গত ক্লাসটা শুরু করেছিলাম বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে বলেছিলাম যে অর্থনীতিতে 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর খুঁজতে হয়। তোমাদের কি মনে আছে সেই 3টা প্রশ্ন কি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু বলো, আমরা একটু রিকল করি, লাস্ট ক্লাসটা আমরা একটু রিভাইজ করি, কেমন? আমরা কি উৎপাদন করব, আমরা যা উৎপাদন করতে চাই তা উৎপাদন করার জন্য কি ধরনের প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করব, আরেকটা হচ্ছে আমরা যা উৎপাদন করব তা আমাদের কাদের জন্য করব, মানে আমরা কার জন্য করব এই উৎপাদনটা। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, আমরা কি কি দ্রব্য উৎপাদন করব, আমরা কিভাবে সেই দ্রব্যগুলো উৎপাদন করব এবং আমরা সেই দ্রব্যগুলো কাদের জন্য উৎপাদন করব। গুড, ভেরি গুড। এই 3টা কোশ্চেনের আনসার সবসময় অর্থনীতিতে খুঁজতে হয়। যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করার পূর্বে আমাদেরকে আসলে এই 3টা প্রশ্নের উত্তর খুঁজতে হয়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশে বা যে কোনো অর্থনীতিতে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। প্রথমে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম প্রথমেই? বাজার পদ্ধতি, হ্যাঁ, বাজার পদ্ধতি। আরেকটা হচ্ছে নির্দেশমূলক পদ্ধতি, ওকে, ভেরি গুড। প্রথাগত তারপর অর্থনৈতিক ব্যবস্থা, ধন হ্যাঁ, গণতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থ ব্যবস্থা, আচ্ছা আচ্ছা একটু এটা হচ্ছে বলি। হ্যাঁ, ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা বলছি। না, আমাদের মূলত 3টা ব্যবস্থা প্রচলিত, সেটা হচ্ছে বাজার পদ্ধতিকে ধনতান্ত্রিক পদ্ধতি বলা হয়। বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি একই, এটাকে একইভাবে সংজ্ঞায়িত করা যায়। তার দ্বিতীয়ত পড়েছিলাম নির্দেশমূলক পদ্ধতি, তৃতীয় পড়েছিলাম প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা। প্রথাগত হ্যাঁ অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, আচ্ছা এই যে আমরা প্রথমে যে পড়েছিলাম বাজারতান্ত্রিক বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি একই পদ্ধতি, কেমন? তো আমরা সেখান থেকে ধনতান্ত্রিক প্রথম যে পদ্ধতি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেটার কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম, সেটা সংজ্ঞাটা প্রথমে পড়েছিলাম। বৈশিষ্ট্য আমরা 4টা বৈশিষ্ট্য কমপ্লিট করেছিলাম। তারপর আমরা এখন আজকে 5 নাম্বার বৈশিষ্ট্য থেকে শুরু করব। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, প্রথম 4টা বৈশিষ্ট্য আমাকে বলো তো। সম্পদের ব্যক্তি মালিকানা, ব্যক্তিগত উদ্যোগ, অবাধ প্রতিযোগিতা আর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ভেরি গুড। এই 4টা পয়েন্ট আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমরা পরবর্তী যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, মুনাফা অর্জন। মুনাফা অর্জন, এটা কেন মুনাফা অর্জন বলছি, কারণ হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে আসলে উৎপাদনগুলো হয়ে থাকে ব্যক্তিগত পর্যায়ে, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগ থাকে। ধরো কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সে বিভিন্ন ধরনের উৎপাদন করছে, তাহলে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের উদ্যোগে কোনো ব্যবসা
পরিচালিত করবে, সে চাইবেই মুনাফা অর্জন করার জন্য, তাই না? জি মিস। জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সে যখন কোনো একটা উৎপাদন করবে, যেহেতু সম্পদগুলো ব্যক্তিগত মালিকানায় আছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানায় আছে, সাপোজ ধরো তোমার মালিকানায় আছে কোনো সম্পদ, তোমার মালিকানায় আছে, এবং তুমি কোনো একটা ব্যবসা উদ্যোগ নিয়েছো যে তুমি কোনো একটা পণ্য উৎপাদন করবা বা কোনো একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবা। ধরো তুমি বললা যে আমি একটা কোনো পণ্য উৎপাদন করে এই পণ্যটা বিক্রি করে বিজনেস করব, তাহলে তুমি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছো। তারপর তুমি বাজারে গিয়ে দেখলে যে তোমার মতো এরকম আরো অনেকেই বিভিন্ন পণ্য উৎপাদন করছে, তো তুমি ওই বাজারে ওদের সাথে প্রতিযোগিতা করে সেই দ্রব্যগুলো বিক্রি করবে। বিক্রি করার পর তুমি দেখলে যে ওখানে যে দাম, তুমি নিজের মতো করে দাম ফিক্স করতে পারবে না, বাজারে সবার সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ ওখানে যে চাহিদা আছে যোগান আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে তোমাকে দাম নির্ধারণ করতে হবে। তো তুমি এই যে এতগুলো কাজ করলে, কেন করলে? কারণ যেন তুমি মুনাফা অর্জন করতে পারো, তাই না? জি মিস। আচ্ছা জি মিস। আচ্ছা, তাহলে ধনতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা, যেহেতু ব্যবসাগুলো ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়ে থাকে, ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকে, সেই জন্য তাদের টার্গেট থাকে মুনাফা অর্জন করা। আচ্ছা, তুমি এখন আমরা পড়বো 6 নাম্বার পয়েন্ট, ভোক্তার স্বাধীনতা। এখন তুমি একটা কি উদাহরণ দিলে, বললাম যে তুমি নিজের উদ্যোগে তুমি একটা ব্যবসা পরিচালনা করছো। এখন যেহেতু তুমি নিজের উদ্যোগে করছো, তুমি নিজে একটা ব্যবসা পরিচালনা করছো, তার মানে তোমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তুমি তোমার ব্যবসার ক্ষেত্রে নিজের মতো করে ডিসিশন নিতে পারবা যে তুমি কি উৎপাদন বাড়াবা নাকি কমাবা। তুমি নিজের পছন্দ অনুসারে দ্রব্যগুলোর পরিমাণ বাড়াতেও পারবা, কমাতেও পারবা, তাই না? জি মিস। হ্যাঁ, অর্থাৎ সেক্ষেত্রে ব্যক্তিগত তোমার তোমার উৎপাদনের ক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে, আবার আমার ক্ষেত্রেও স্বাধীনতা আছে যে আমি দোকান থেকে কোন দ্রব্য ক্রয় করব, কোনটা ক্রয় করব না। আমি আমার ইচ্ছা রুচি অনুসারে আমি বাজার থেকে যে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় করতে পারবো। তুমিও তোমার ব্যক্তিগত ইচ্ছে অনুসারে যে কোনো পণ্য উৎপাদন করতে পারবে, যদি সেটা ইলিগেল না হয়, মানে আইনের ক্ষেত্রে ইলিগেল না হয়, তাহলে তুমি যে কোনো দ্রব্যই তুমি উৎপাদন করতে পারবা। প্লাস হচ্ছে যারা কনজিউমার আছে, যে আম, ওরাও বাজার থেকে যে কোনো দ্রব্য ক্রয় করতে পারবে। তাহলে ব্যক্তিগত স্বাধীনতা থাকে, তাই না? ভোক্তা স্বাধীনতা, ভোক্তা মানে হচ্ছে যারা বিভিন্ন দ্রব্য সামগ্রী বা সেবা ক্রয় করে থাকে, তাহলে তাদেরও স্বাধীনতা আছে যে কোনো দ্রব্য ক্রয় করার, তাই না? জি মিস। ওকে, এখন আমরা দেখি জি মিস। ওকে, গুড, ভেরি গুড। এই দেখছো আমার মিস স্টুডেন্ট। আমরা কি চ্যাট বক্সের আমাদের নাম রোল লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা আচ্ছা, তোমার নাম এবং রোলটা লিখে দাও। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। আয় বৈষম্য নিয়ে আমরা কথা বলছিলাম। আয় বৈষম্যটা কিভাবে হচ্ছে? আয় বৈষম্যটা এই জন্য হচ্ছে কারণ হচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থাগুলোতে যাদের সম্পদ আছে, তারা নিজের উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, নিজের উদ্যোগে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ হতে পারে। কিন্তু যাদের সম্পদ নেই, ব্যক্তিগত সম্পদ নেই, ওরা তো আসলে নিজের উদ্যোগে অনেক কিছু করতে পারে না। অর্থাৎ যাদের সম্পদ আছে ওরা আরো মূলত বিত্তবান হচ্ছে, আর যাদের সম্পদ নেই ওরা আরো বেশি মানে সম্পদহীন হচ্ছে। অর্থাৎ আয় বৈষম্যগুলো বেড়ে যাচ্ছে। আমরা কি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছি? জি ম্যাম। হ্যাঁ, গুড, ভেরি গুড। অর্থাৎ যাদের যাদের হাতে সম্পদ আছে, অর্থাৎ মূলধন আছে, তারা তাদের মতো করে বিভিন্ন ধরনের উৎপাদন সামগ্রীতে ইনভলভ হচ্ছে, তারা তাদের আরো বেশি ধন সম্পদগুলো বৃদ্ধি করতে পারছে। কিন্তু যাদের সম্পদ নেই, ব্যক্তিগত কোনো সম্পদ নেই, ওরা আসলে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে ইনভলভ হতে পারে না। তো দেখা যাচ্ছে তাদের আয় আরো কমে যাচ্ছে। এভাবে করে সমাজে আয় বৈষম্য বৃদ্ধি পায়।
এখন দেখি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারের কি ভূমিকা পালন করে থাকে, সরকারের কি আদৌ কোনো ভূমিকা আছে কিনা সেটাই আমরা দেখব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাগুলোতে আসলে সরকারের ভূমিকাটা হচ্ছে, সরকার এই যে যেমন ধরো সরকার বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষা করে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে জোরদার করে এবং যেন আইন বহির্ভূত কোনো কাজে কেউ ইনভলভ হতে না পারে সেই বিষয়গুলোকে এনশিওর করে থাকে। এখন একটা দেশের সরকারের যে ভূমিকাগুলো থাকে সেই ভূমিকাগুলো গণতান্ত্রিক অর্থব্যবস্থাও সরকার পালন করে থাকে, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে সরকারের আলাদা কোনো ভূমিকা থাকে না, কিন্তু দেশের জনগণের যে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত সেই ব্যবস্থাটুকু সরকার করে থাকে। যত ধরনের আইনি ব্যবস্থা আছে সেগুলো সরকার নিয়ে থাকে। ধরো ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা প্রদান করা কিংবা হচ্ছে জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা, দেশের সম্পত্তি সবার যেন ব্যক্তিগত সম্পত্তিগুলো ও সবার যার যার অধিকারে রাখতে পারে, সেই সম্পত্তির অধিকারগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয় সেই ব্যবস্থাগুলো সরকার করে থাকে। অর্থাৎ সরকারের যে ভূমিকাগুলো আছে সেগুলো সরকার পালন করে থাকে, কিন্তু কারো কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে না, কিংবা কারো কোনো অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্র আইন বহির্ভূত কোনো কিছুতে সরকার হস্তক্ষেপ করে না। আচ্ছা, তাহলে আমাদের গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আমাদের সবার কাছে জি ম্যাম। ক্লিয়ার? জি মিস। গুড, ভেরি গুড। ক্লাস 9 এর স্টুডেন্টরা বেশ এনার্জেটিক, আমি তাদের ভয়েস শুনতে পাই। মাশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। দ্যাটস ট্রু, আমি তোমাদের ভয়েস শুনতে পাই, স্টুডেন্টদের ভয়েস শুনলে ভালো লাগে। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থনীতি নিয়ে আমরা একটু কথা বলবো, বা এখন আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। একটু আগে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখেছি, সরকার আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন কোনো ভূমিকা রাখে না, সরকার হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, কিন্তু অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো আসলে সরকার খুব বেশি হস্তক্ষেপ করে না। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো, এই ক্ষেত্রে পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই সরকার নিয়ন্ত্রণ করে থাকে। কেমন করে দেখো, অর্থাৎ সমাজে কে কতটুকু সম্পদ পাবে, কে কতটুকু উৎপাদনের অংশীদার হবে, কে কতটুকু ভোগ করতে পারবে, কে কতটুকু দ্রব্য সামগ্রী পাবে, এই পুরো বিষয়টাই আসলে সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। সেখানে আসলে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে না, সমস্ত সম্পত্তির মালিক থাকে সরকার বা রাষ্ট্র। সেখান থেকে সরকার জনগণকে যার যার চাহিদা অনুসারে বা যার যার যে যতটুকু প্রাপ্য অতটুকু সম্পদ অ্যালোকেট করে দেয় বা থাকার ব্যবস্থা করে দেয়, এবং যার যতটুকু চাহিদা বা যার যার প্রয়োজন অনুসারে সে অতটুকু দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে, বা স্বাস্থ্য সেবা, সে স্বাস্থ্য হোক শিক্ষা হোক, যার যার প্রয়োজন অনুসারে সরকার সেটা জনগণকে দিয়ে থাকে। কিন্তু সেখানে আসলে কোনো জনগণই ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারে না। অর্থাৎ সেখানে পুরো সম্পত্তির মালিক কে? বলো, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক কে? সরকার। হ্যাঁ, সরকার। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাগুলোতে উৎপাদন এবং সম্পদের মালিক থাকে সরকার বা রাষ্ট্র, ওখানে ব্যক্তিগত মালিকানা থাকে না। অর্থাৎ অধিকাংশ শিল্প কারখানাগুলো সরকারি মালিকানায় পরিচালিত হয়ে থাকে, এবং বিভিন্ন ধরনের উৎপাদন, যত ধরনের উৎপাদন হয় ম্যাক্সিমাম উৎপাদনগুলোই সরকার উৎপাদন করে থাকে, এবং সেই সরকার যার জনগণের চাহিদা অনুসারে প্রত্যেকটা জনগণকে দিয়ে থাকে। অর্থাৎ কোন দ্রব্য উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে, কাদের মাঝে বন্টন হবে, পুরো ব্যবস্থাটাই নিয়ন্ত্রণ করে থাকে সরকার। সেখানে সরকারের ভূমিকা অনেক, ব্যক্তিগত পর্যায়ের কোনো ভূমিকা সেখানে খুব কমই কাজ করে। এবার তাহলে আমরা দেখি আসলে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি ধরনের বৈশিষ্ট্য আছে, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। প্রথমে আসছে সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। সম্পদের মালিক কে তাহলে? সরকার। সরকার, ভেরি গুড। রাষ্ট্র বা সামাজিক
মালিক। হ্যাঁ, রাষ্ট্র বা সরকার বা সামাজিক মালিকানা থাকে। রাষ্ট্রই সরকার, একটা রাষ্ট্রকে পরিচালনা করে থাকে সরকার, তাই না? ওকে, এখানে রাষ্ট্র জি বলতে মিস। হ্যাঁ, গুড। আচ্ছা, অধিকাংশ অধিকাংশ যে সম্পত্তিগুলো আছে, যেমন ধর জমি হতে পারে, ভূমি হতে পারে, তারপর হচ্ছে যত ধরনের উৎপাদনশীল কলকারখানা হতে পারে। শিল্পের ক্ষেত্রে তো অনেক ধরনের কলকারখানা থাকে। সেই ধরনের যত ধরনের উৎপাদন ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির মালিক বা যে খনিজ সম্পদ জি আছে। ম্যাম, অনেকগুলো ফ্যাক্টরি, স্কুলে সরকারি লেখা থাকে। হ্যাঁ, 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 সেগুলো সরকারি লিখে থাকে। সেগুলো শুধু এটা বাংলাদেশে না, বাংলাদেশ তো আসলে সমাজতান্ত্রিক দেশ না, কিন্তু কিছু কিছু দেশ আছে, যেমন ধরো হচ্ছে আগে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, উত্তর কোরিয়া, কিউবা, ওই দেশগুলোতে আসলে সব কিছুর মালিক সরকার। ওখানে আসলে ব্যক্তিগত মালিকানা থাকে না। সব মানে সব ধরনের উৎপাদন ব্যবস্থার মালিক থাকে সরকার। আমাদের দেশে তো কিছু কিছু কলকারখানা আছে যেগুলো সরকারি মালিকানা আছে, কিন্তু ম্যাক্সিমামই ব্যক্তিগত মালিকানা। দেখবা কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, আবার অনেক প্রাইভেট স্কুল কলেজও আছে। অর্থাৎ এখানে ব্যক্তিগত মালিকানাও আছে। আবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়। আবার কিছু কিছু ফ্যাক্টরি আছে যেগুলো সরকারি মালিকানা, যেমন পাট শিল্পের কিছু কিছু ফ্যাক্টরি আছে যে সরকারি মালিকানায় পরিচালিত হয়। আবার অনেক ব্যক্তিগত উদ্যোগেও পরিচালিত হয়। কিন্তু যেগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেখানে আসলে সমস্ত সম্পত্তির মালিকই থাকে রাষ্ট্র, সেখানকার উৎপাদন কারখানাগুলোর মালিকও সরকার থাকে। হুম, বা সমবায় প্রতিষ্ঠান থাকে, অনেকগুলো সামাজিক দল থাকে, তাদের মাঝে এই সম্পদগুলো ভাগ করে দেওয়া হয়। ওখানে আসলে ব্যক্তিগত মালিকানা তেমন থাকে না। আচ্ছা, আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখি। দ্বিতীয় পয়েন্টটা বলছে কেন্দ্রীয় পরিকল্পনা। কেন্দ্রীয় পরিকল্পনা কি? অর্থাৎ যেহেতু এটার মালিকানা সরকার থাকে, সমস্ত উৎপাদনের সরকার ডিসিশন নেয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিকল্পনাগুলো কেন্দ্রীয় ভাবে অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে হয়ে থাকে। অর্থাৎ সরকারি ডিসিশন নিয়ে থাকবে যে আসলে এই পুরো পুরো উৎপাদন ব্যবস্থাকে কিভাবে পরিচালনা করা হবে এবং এই উৎপাদিত দ্রব্যগুলো কিভাবে বন্টন করা হবে, এটা রাষ্ট্রীয় ভাবে ডিসিশন নেওয়া হয়। এখানে কোনো ব্যক্তিগত ডিসিশন কাজ করে না। এখানে রাষ্ট্র বা কেন্দ্রীয় যে প্রশাসন আছে, সেই প্রশাসন ডিসিশন নিয়ে থাকে। দ্বিতীয় পয়েন্টটা কি আমাদের মাঝে ক্লিয়ার হয়েছে? জি মিস। জি ম্যাম। ওকে, গুড। তারপর দেখি ভোক্তার স্বাধীনতা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি হয়, ওখানে সরকার সরকার অর্থাৎ কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে যেহেতু উৎপাদিত হয়, সেখানে কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে বন্টন হয়ে থাকে। অর্থাৎ কোন জনগণ বা কোন ব্যক্তি কোন দ্রব্য কতটুকু ভোগ করবে সেটা সরকারই নির্ধারণ করে দেয়। সেক্ষেত্রে আসলে ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। অর্থাৎ যেমন ধরো আমাদের দেশে আমরা চাইলেই যে কোনো দ্রব্য যতটুকু পরিমাণ ইচ্ছে ক্রয় করতে পারি, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একজন মানুষ চাইলেই একটা দ্রব্য খুব বেশি পরিমাণ ক্রয় করতে পারবে না। ওটা একটা কেন্দ্রীয় পরিকল্পনা আছে বা কেন্দ্রীয় ভাবে নির্ধারণ করে দেয় যে একজন ব্যক্তি কতটুকু পরিমাণ একটা দ্রব্য ভোগ করতে পারবে। মানে মিস, যে কোনো কিছু কেনার সময় মানে ওটা সরকার থেকে নির্ধারিত হ্যাঁ, করা হ্যাঁ, হয় যে ইয়ার এতটুকুই আমি কিনতে পারবো। হ্যাঁ, 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 একদমই তাই। সরকার যতটুকু নির্ধারণ করে দেয় অতটুকুই ক্রয় করতে পারবে। চাইলেই ভোক্তা খুব বেশি পরিমাণ কোনো দ্রব্য ক্রয় করতে পারবে না। আচ্ছা, তারপর হচ্ছে অবাধ প্রতিযোগিতার অভাব। এর আগে ধনতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি প্রতিযোগিতা কাজ করে ওখানে। কিন্তু এখানে কারণ এখানে যেহেতু কেন্দ্রীয় ভাবেই সবকিছু দ্রব্য উৎপাদিত হয়, তাহলে এখানে প্রতিযোগিতার খুব বেশি একটা সুযোগ থাকে না। প্রতিযোগিতা কখন হয়, যখন বিভিন্ন ব্যক্তি একটা দ্রব্য উৎপাদন করে, তখন ওই ব্যক্তিদের মাঝে প্রতিযোগিতা হয়, তাই না? কিন্তু এখানে তো কেবল সরকার বা রাষ্ট্রীয়ভাবে সবকিছু উৎপাদিত হচ্ছে। তো এখানে আর ওইরকম কোনো বেসরকারি উদ্যোগ যেহেতু নাই, সেজন্য ওখানে আর বেশি প্রতিযোগিতারও কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত। যেহেতু ব্যক্তিগত উদ্যোগে এখানে উৎপাদন করার কোনো আহ, সুযোগ থাকে না, তাহলে আসলে এখানে তো ব্যক্তিগত মুনাফারও প্রয়োজন পড়ে না, কারণ সরকারই এখানে সবকিছু উৎপাদন করছে, সরকারই সেটাকে বন্টন করছে। তাহলে ব্যক্তিগত উদ্যোগ যেহেতু খুব বেশি নেই, তাহলে ব্যক্তিগত মুনাফারও আসলে টার্গেট থাকে না। আমরা বুঝতে পেরেছি পয়েন্টগুলো? মিস লাস্টেরটা আবার বুঝুন। আচ্ছা,
আমরা বলেছিলাম সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলেছিলাম সবকিছু উৎপাদিত হয়ে থাকে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে সবকিছু উৎপাদিত হয়ে থাকে। তাহলে এখানে ব্যক্তিগত আসলে উদ্যোগ কাজ করে না, ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগ কাজ করে না। বেসরকারি উদ্যোগে কোনো শিল্প কারখানাও গড়ে ওঠে না, কোনো সম্পত্তিও থাকে না। যেহেতু ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয় না, তাহলে ব্যক্তিগত মুনাফার কোনো টার্গেট থাকে না, যে মানে কোন একটা মানুষ যদি ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা করতে পারে তখন না তার টার্গেট থাকে যে হ্যাঁ ঠিক আছে আমি এই ব্যবসা থেকে মুনাফা অর্জন করব। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় তো আসলে ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠানই পরিচালিত হয় না, তাহলে আর ব্যক্তিগত মুনাফার তো আর কোনো কিছুরই সুযোগ থাকছে না, তাই না? কারণ সেখানে শিল্প বলো, কৃষি বলো, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সবকিছুই সরকারি ভাবে পরিচালিত হয়। সেখানে আসলে ব্যক্তিগত কোনো উদ্যোগ থাকে না। ধরো যেমন এখানে বাংলাদেশে প্রাইভেট স্কুল কলেজ গুলো হয়, ওই দেশগুলোতে সবই সরকারি স্কুল কলেজ, ওখানে আসলে প্রাইভেট স্কুল কলেজ নেই। অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে কোনো কিছু গড়ে ওঠে না। একটা সময় ছিল যখন তোমার 1900 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন গুলো, সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো ছিল ওখানে এরকম সমাজতান্ত্রিক অর্থনীতি ছিল। তারপর যখন 1990 সালের দিকে এসে 1990 দশকে এসে যখন তোমার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন আস্তে আস্তে আসলে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এখন এখন বর্তমানে যে দেশগুলো আছে, এখন ম্যাক্সিমাম দেশগুলোই ধনতান্ত্রিক বা মিশ্র অর্থনীতি ব্যবস্থা পছন্দ করে, এই সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা আসলে পছন্দ করে না। আচ্ছা, তাহলে তাহলে কি আমরা বুঝতে পেরেছি পয়েন্টগুলো? জি ম্যাম। কারো কি কোনো প্রশ্ন আছে? নো মিস। মিস। ওকে, ভেরি গুড। নো মিস। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, সেটাই আমরা আজকে এখন একটু পড়বো। মিশ্র অর্থনৈতিক, একটু আগে আমরা প্রথমে দেখিয়েছি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এরপর পড়লাম সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা দেখবো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই মিশ্র কথাটা দিয়ে বোঝাচ্ছে যে কোনো কিছু আসলে মিক্স করা আছে, তাই না? মিশ্র কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? জি মিস। হ্যাঁ, তাই না? যে কোনো কিছু হয়তো পিওর না, সেখানে আসলে কোনো কিছুর কয়েকটা উপাদানের মিক্স আছে, কয়েকটা উপাদান হয়তো মিশ্রণ করে দেন হচ্ছে একটা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, তাই না? প্রাথমিকভাবে তো এটাই আমাদের মনে হচ্ছে, এই মিশ্র কথাটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে এই অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চয়ই কয়েকটা উপাদান মিশ্রিত আছে, তাই না? জি মিস। ওকে, জি গুড মিস। গুড। দেখছো, তোমাদের বয়স শুনলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, দেখো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে কাজ করছে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এখানে ব্যক্তিগত মালিকানাও থাকবে, আবার তোমার বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও থাকবে। অর্থাৎ এখানে যেমন তোমার ব্যক্তিগত মালিকানা থাকবে, তেমনি আবার সরকারেরও বিভিন্ন উদ্যোগ থাকবে। যেমন আমাদের দেশে তোমরা একটু আগে বলছিলে যে মিস এখানে অনেক ধরনের সরকারি হসপিটাল আছে, সরকারি স্কুল কলেজ আছে, তাই না? আবার এর পাশাপাশি দেখবে অনেক প্রাইভেট হসপিটালও আছে, অনেক প্রাইভেট স্কুল কলেজও আছে। তার মানে আমাদের দেশে দেখো ব্যক্তিগত মালিকানাও আছে, প্লাস হচ্ছে সরকারি মালিকানারও আছে, তাই না? জি মিস। তাহলে আমাদের অর্থনীতি কেমন? মিশ্র। হ্যাঁ, মিশ্র। হ্যাঁ, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি কেমন? মিশ্র। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আমাদের বাংলাদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ সেখানে ব্যক্তিগত মালিকানা যেমন থাকে বা ব্যক্তিগত উদ্যোগ যেমন থাকে, পাশাপাশি সরকারের উদ্যোগও থাকে। ঠিক আছে, আমরা তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য দেখব। এই দেখো পেয়ে গেছি বাংলাদেশ, দেখছো? হ্যাঁ, তাহলে আমাদের দেশের অর্থনীতি ব্যবস্থা নিয়ে আমরা এখন একটু দেখব। আচ্ছা,
প্রথমে আমরা দেখি সম্পদের ব্যক্তিগত, সমবায় ও সরকারি মালিকানা থাকে। অর্থাৎ সম্পদ তুমি চাইলে ব্যক্তিগত মালিকানাও রাখতে পারবে, আবার অনেক সম্পদের মালিক সরকারও হয়, আবার অনেক সম্পদ সমবায় কর্তৃকও পরিচালিত হয়। দেখো আমাদের দেশে তুমি চাইলেই, তোমার হাতে যদি টাকা থাকে, যদি মোটামুটি মূলধন ভালো থাকে, তুমি একটা ব্যবসা করতে পারবে। আবার তুমি চাইলে তোমার নামে রেজিস্ট্রি করে তুমি একটা ভূমি ক্রয় করতে পারবে, একটা কলকারখানা তৈরি করতে পারবে, তাই না? যে তোমার হাতে ওইরকম এনাফ টাকা থাকে, তাহলে তুমি তোমার ব্যক্তিগত উদ্যোগে যে কোনো সম্পত্তির মালিক হতে পারবা, কিংবা তুমি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবা, বা তুমি চাইলে যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারবা। এর পাশাপাশি সরকারেরও অনেক ভূমিকা থাকে। দেখবে যে বড় বড় হাইওয়ে গুলো যায়, তাই না? বড় বড় রোড, দেখবা এই বড় বড় হাইওয়ে গুলো সরকার ম্যাম হ্যাঁ, ওই বড় বড় হাইওয়ে গুলো সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে থাকে। বড় বড় রোডস বলো, হাইওয়ে বলো, বা যত ধরনের বড় বড় অবকাঠামো গুলো আছে সেগুলো সরকারি উদ্যোগে হয়ে থাকে। এই যে আমি একটু আগে বললাম তোমাদেরকে, পদ্মা সেতু, উম, আহ, পদ্মা সেতু যে হচ্ছে এটা সরকারি উদ্যোগে হচ্ছে, তাই না? তারপরে তোমাদের এলাকার, যদি তোমাদের হোম ডিস্ট্রিক্ট ঢাকার বাইরে হয়ে থাকে কিংবা ঢাকার ভিতরে যেখানেই হোক, তুমি দেখবা যে তোমার এলাকার পাশে একটা হাইওয়ে গিয়েছে, বা তোমার এলাকার অভ্যন্তরীণ ভাবে বিভিন্ন রাস্তাঘাট হচ্ছে, সেগুলো সরকারি উদ্যোগে হচ্ছে। আবার দেখবা স্কুল কলেজ তো বললামই, তারপর হসপিটাল তো হচ্ছেই, এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও হচ্ছে, প্লাস হচ্ছে তোমার বিভিন্ন বেসরকারি উদ্যোগেও বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে। অর্থাৎ এখানে সরকারি এবং বেসরকারি মালিকানা পাশাপাশি হচ্ছে। বড় বড় ধরনের যে গণপরিবহন গুলো আছে সেগুলো আসলে সরকারি উদ্যোগে হয়, আর যেগুলো ব্যক্তিগত উদ্যোগেও অনেক কিছু হচ্ছে। তারপরে আবার দেখো, অর্থাৎ এখানে ব্যক্তিগত মালিকানাও যেমন থাকে, সরকারেরও অনেক দায়িত্ব থাকে, সরকারও অনেক কিছু সাপ্লাই করে থাকে, সরকারের উদ্যোগে অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে। যেমন দেখবে যে গণপরিবহন গুলোর মধ্যে অনেক তো বাস, দূরপাল্লার অনেক বাস আছে, কিংবা ঢাকার ভিতরে অনেক অভ্যন্তরীণ বাস আছে যেগুলো হচ্ছে বেসরকারি ভাবে পরিচালিত হয়। আবার দেখবা জি বিআরটিসি ম্যাম, আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাস। হ্যাঁ হ্যাঁ, আবার দেখবা বিআরটিসি বাস আছে, এটা কিন্তু সরকারি বাস। বিআরটিসি যে বাসগুলো আছে এগুলো সরকারি। আবার দেখবা অনেক বাস আছে যেগুলো হচ্ছে সরকারি না, বেসরকারি উদ্যোগে অনেক কোম্পানি, অনেক ট্রান্সপোর্ট কোম্পানি বিভিন্ন বাস পরিচালনা করছে। অর্থাৎ এখানে সরকারি সেবাও যেমন আছে, বেসরকারি সেবাও আছে, তাই না? জি ম্যাম। জি গুড, ম্যাম। গুড। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। আচ্ছা, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে এখানে আসলে মিশ্র অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য বন্টন অধিকাংশই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। অর্থাৎ এখানে ব্যক্তিগত উদ্যোগ অ্যালাউ করা হয়, এখানে চাইলেই ব্যক্তিগত উদ্যোগে সবকিছু করা যায়। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্য সবকিছু ব্যক্তিগত উদ্যোগে তুমি করতে পারবা। তুমি চাইলে যে কোনো দ্রব্য যতটুকু পরিমাণ ইচ্ছে ক্রয় করতে পারবা, যে কোনো পরিমাণ দ্রব্য তুমি উৎপাদনও করতে পারবা। তোমার সেই ব্যক্তিগত স্বাধীনতা আছে, সেই ব্যক্তিগত উদ্যোগ তুমি নিতে পারবে। আচ্ছা দেখো, সরকারি উদ্যোগও এখানে আছে। আমরা বলেছি সরকার ধরো ভারী ভারী যে শিল্পগুলো আছে, জাতীয় নিরাপত্তা তো অবশ্যই সরকার দিচ্ছে, যেমন তোমার আইন শৃঙ্খলা রক্ষা বা প্রতিরক্ষা, সেনাবাহিনী, বিমান বাহিনী, এগুলো কারা পরিচালনা করছে? সরকার, তাই না? জি হ্যাঁ জি মিস। হ্যাঁ। তো অর্থাৎ তারপর দেখো খনিজ সম্পদ যে আছে, খনিজ সম্পদ তো অনেক ভারী শিল্প, ওইগুলো দেখবা সরকারি মালিকানায় থাকে। ধর তোমার প্রাকৃতিক গ্যাস, পানি সম্পদ বা এই ধরনের তারপরে কয়লা, এগুলোর মালিকানা দেখবে সরকারি মালিকানায় এগুলো উৎপাদিত হয়, কারণ এগুলো অনেক মৌলিক ও ভারী শিল্প এগুলো। তারপর হচ্ছে যে তোমার পুলিশ বাহিনী বলো বা বিমান বাহিনী, সেনাবাহিনী, এগুলো কারা পরিচালনা করে? সরকার, তাই না? এই ধরনের নিরাপত্তা গুলো সরকার দিয়ে থাকে। অর্থাৎ এখানে সরকারি উদ্যোগও আছে, ব্যক্তিগত উদ্যোগ তো আছে, সরকারি উদ্যোগ তো আছে। আচ্ছা, মুনাফা অর্জন, যেহেতু এখানে ব্যক্তিগত উদ্যোগ অ্যালাউ করা হয়, তাহলে মুনাফা অর্জন করা যায়, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস, গুড। অর্থাৎ যেহেতু এখানে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কিছু পরিচালনা করা হয়, সেজন্য এই অর্থনীতিতে মুনাফা অর্জন করা যায়। কিন্তু তুমি চাইলেই খুব বেশি একচেটিয়া মুনাফা অর্জন করতে পারবে না, সরকার আবার হস্তক্ষেপ করবে, বলবে না তুমি চাইলে খুব বেশি দাম বাড়াতে পারবে না,
চাইলেই তুমি একচেটিয়া মুনাফা অর্জন করতে পারবে না, কারণ সরকার ওখানে বলবেন না আমার জনগণের ওয়েলফেয়ার বা কল্যাণের কথা চিন্তা করতে হবে, তখন সরকার ওখানে আবার একটু হস্তক্ষেপ করবে। সেই জন্য ব্যক্তিগত মুনাফা অর্জন করা যায়, কিন্তু সেটা একচেটিয়া মিস একচেটিয়া বলতে কি বোঝাইছে এখানে? আচ্ছা, একচেটিয়া হচ্ছে ধরো খুব বড় ব্যবধানে, ধরো কোনো একজন প্রতিষ্ঠান একটা দ্রব্য উৎপাদন করছে, ধরো তোমার এলাকায় কোনো একটা প্রতিষ্ঠান হয়তো বললো যে সে স্টিল তৈরি করে, আমি এক্সাম্পল দিচ্ছি, স্টিল তৈরি করছে। এখন সে চাইলেই সেই স্টিলের খুব বেশি দাম বাড়াতে পারবে না, মানে চাইলেই সে ধরো তার উৎপাদন খরচ সব মিলিয়ে যদি তার 50 টাকা হয়, কিন্তু সে চাইলেই সেটাকে 100 টাকা রাখতে পারবে না। একচেটিয়া বলতে অনেক বড় ব্যবধানে এককভাবে অনেক বেশি মুনাফা অর্জন করা, কিন্তু সে সেটা করতে পারবে না। সেক্ষেত্রে সরকার আবার ওখানে হস্তক্ষেপ করার অধিকার রাখে যে না, তুমি চাইলেই ভোক্তাদেরকে এইভাবে করে বিক্রি করতে পারবে না, খুব বেশি দাম রাখতে পারবে না, তোমার মুনাফা অর্জন করো কিন্তু সেটা কাছাকাছি, অর্থাৎ ভোক্তাদেরকে আহ ক্ষতিগ্রস্ত করে নয়। আচ্ছা, ভোক্তার স্বাধীনতা, এটা নিয়ে তোমরা কিছু বলো তো। যে গ্রহণ করবে ভোগ করবে তার স্বাধীনতা প্রয়োজন। হ্যাঁ, সে নিজের ইচ্ছে মতো যে কোনো দ্রব্য বা মানে সামগ্রী নিজে স্বাধীনভাবে যে ভোগ করবে সেটাই কি স্বাধীন, মানে হ্যাঁ স্বাধীনভাবে ভোক্তা এইভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, অর্থাৎ সে নিজের ইচ্ছে মতো যে কোনো দ্রব্য সামগ্রী সে ক্রয় করতে পারবে, ভোগ করতে পারবে, তার সেই স্বাধীনতা আছে। যেমন তোমার সেই স্বাধীনতা আছে তুমি বাজার থেকে কোন দ্রব্য ক্রয় করবা, তুমি কোন হসপিটাল থেকে তুমি কতটুকু সেবা নিবা, তুমি কোন স্কুল প্রতিষ্ঠানে ভর্তি হবা, সেই স্বাধীনতা তোমার আছে। তুমি চাইলেই তুমি দ্রব্য সামগ্রী সেবা যে কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারো, যে কোনো বাজার থেকে ক্রয় করতে পারো, যতটুকু ইচ্ছে ততটুকু ক্রয় করতে পারবে, অতটুকু ভোগ করতে পারবে, সেই স্বাধীনতা তোমার আছে। কিন্তু তুমি যদি মানে আইন বহির্ভূত কোনো কিছু করো, তাহলে কিন্তু সরকার হস্তক্ষেপ করবে, মানে তুমি আইনের মধ্যে থেকে যে কোনো কিছু যতটুকু ইচ্ছা ক্রয় করতে পারবে। এটা অর্থ অনুযায়ী না? সরি, বুঝতে পারিনি, একটু বলো আবার। ম্যাম ওটা অর্থ অনুযায়ী না? কি অনুসারে? মিস ও বলতেছে যে অর্থ, মানে অর্থ দিয়ে আমি যতটুকু ভোগ হ্যাঁ করতে চাই হ্যাঁ সেটা হ্যাঁ ভোগ হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তুমি অর্থের বিনিময়ে যে কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে বা ভোগ করতে পারবে। ইয়ে, এ হচ্ছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ছিল। এই বৈশিষ্ট্য কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে? নো মিস। আচ্ছা, আমাদের লাস্ট একটা ও অর্থনৈতিক মিস। আচ্ছা ঠিক আছে, গুড। আমাদের একটা লাস্ট অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এটা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। পাশাপাশি হচ্ছে আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। তোমাদের এই যে কোশ্চেন গুলো আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যেহেতু তোমরা একদমই নতুন সেজন্য আমরা এগুলো নিয়ে। মিস আমাদের এই সাবজেক্টের উপর পরীক্ষা নেবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেবো। এই চ্যাপ্টার শেষ হলেই তোমাদেরকে আমি কোশ্চেন নিয়ে একটু ধারণা দেবো, তার পরবর্তীতে আমি তোমাদের একটা গুগল ফর্মে একটা পরীক্ষা নেব। এই চ্যাপ্টারটা শেষ হোক তারপর, কেমন? মিস কি টিক চিহ্ন? হ্যাঁ হ্যাঁ, গুগল ফর্মে যেহেতু অনলাইনে পরীক্ষা নিতে হবে, তাহলে আসলে এটা আসলে ওই যে তোমার এমসিকিউ আকারে হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই যে ওকে এই মিস। অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে এগুলো দেখে আসবে, আমাকে প্রশ্ন করবে, আমি আলোচনা করব, কেমন? এই যে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে না, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, ওটা শেষ করে আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো নো মিস। মিস। আচ্ছা, তোমরা কি রুলগুলো লিখেছো? সবাই রুল লিখেছো? জি মিস। ভেরি গুড।
আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস প্রায় লাস্ট পর্যায়ে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার ম্যাম সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম Next- আসসালামু আলাইকুম। হ্যাঁ শোনো, নেক্সট ক্লাসে তোমরা টাইমলি সবাই জয়েন করবে। আমার আইডি পাসওয়ার্ড সবার কাছে আছে? জি ম্যাম। আচ্ছা জি ঠিক ম্যাম। আছে, তাহলে নেক্সট উইকে আবার নেক্সট সোমবার তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আবার কথা হবে। তাহলে সবাই টাইমলি ঠিক 12টা বাজে সবাই জয়েন করবে। আমি এক্সপেক্ট করব আমার স্টুডেন্টরা সবাই টাইমলি জয়েন করবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে মিস, আল্লাহ হাফেজ। মিস আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।